আপনি প্লিজ ডাক না নাফুকে, একবার দেখা করিয়ে দে না, প্লিজ প্লিজ এখানে আসতে বল। আবির রোশনাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে যেন নাফিসাকে এই বাসায় নিয়ে আসে। কিছুদিনের জন্য রোশনাদের বাড়িতে বেড়াতে এসেছে সে, আর এসেই এই রকম আবদার ধরে বসেছে নাফিসাকে ডাকার জন্য। ওই বাড়িতে আবির চাইলে নিজেও যেতে পারতো, কিন্তু গিয়ে কোনো লাভ হয় না। নাফিসার সঙ্গে ঠিক মতো কথা বলার সুযোগই পায় না। কখনো নিজের ঘরে বসে থাকে, আবার কখনো আফিয়া বেগম কিংবা রিশাদের সঙ্গে ব্যস্ত থাকে। রোশনা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন নাফিসার পরীক্ষার সামনে, এই সময় ডাকলে মেয়েটার পড়াশোনার ক্ষতি হবে। রোশনা তখন মিষ্টির জামা কাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ আবির এসে ওর হাতটা ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। নিজে শুয়ে পড়ে মাথাটা রাখলো বোনের কোলের ওপরে। আবদারের সুরে বলল, আপি, একেবারে পার্মানেন্টলি নিয়ে আসার ব্যবস্থা করে দে না প্লিজ, আমি আর দূরে থাকতে পারছি না। তুই একবার কথা বল সবার সঙ্গে। নাফুর তো এখন 18 বছর হয়ে গেছে, আমারও পড়াশোনা শেষ হয়ে যাবে অচিরেই। ওর সব দায়িত্ব আমি নেব, একটুও হেরফের করব না। প্লিজ আমার সোনা বনু, একটু কথা বল না তুই। রোশনা মুচকি হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। আরে কিছুদিন যাক, তারপর দেখা যাবে। এত অধৈর্য হচ্ছিস কেন রে? বলেই ওর কানে হালকা একটা টোকা দিল। আবির মুখটা কাত করে বিরক্ত গলায় বলল, আপনি প্লিজ, আমি বিয়ের কথা বলছি, আর তুই দিচ্ছিস কানে ধাক্কা। এটা একদমই ঠিক না। রোশনা বিরক্তির স্বরে বলল, হ্যাঁ, তুই তো বিয়ের জন্য লাফাচ্ছিস, আর ওইদিকে কেউ দিনকে দিন দামড়া হয়ে যাচ্ছে, বিয়ের নামই নিচ্ছে না। বিয়ের কথা বললেই এমন মুখ ভার করে ফেলে যেন অপরাধ করে ফেলেছি। আবির বুঝে গেল বোন কার কথা বলছে। ও নিজেও বোঝে না সাইমন ভাই আসলে বিয়ে করতে চায় না কেন। বয়স কম হলো না, সব সময় মুখটা গম্ভীর, আবার মাঝে মাঝে এমন আচরণ করে যেন কেউ ওর সঙ্গে কথা বললেই অপরাধ করেছে। এইসব ভাবনা ছেড়ে ফেলে আবির আবারও রোশনাকে অনুনয়ের সুরে বলল, আপি, সাইমন ভাইয়ের কথা বাদ দে না। আমরা ছোটগুলো আগে বিয়ে করে ফেললে ভাই তো লজ্জা পেয়ে করবেই তখন। আমারটা আগে কর না প্লিজ। রোশনা এবার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ কুচকালো। ওরে আমার বিয়ে পাগল ছেলে রে, এবার তো মনে হচ্ছে নিজের বিয়ের ব্যবস্থা নিজেই করবি বুঝি। আপনি প্লিজ এমন করিস না, একটা ব্যবস্থা কর না প্লিজ। বলেই আবির দুই হাত জোর করলো। রোশনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা করব, এবার খুশি? এই কথাটা কানে যেতেই আবির লাফিয়ে উঠে রোশনার গালে দুটো জোরে চুমু দিয়ে দিল। এই না হলে আমার আপ্পি, ইয়াহ ইয়াহ বলেই খুশিতে দুই হাত প্রসারিত করে উঠল। রোশনা চমকে বলল, এই এইসব কি রে, ধইরা এক্কারে দিব। বিয়ের কথা শুনে কেমন লাফাচ্ছিস তুই? বড় বোনের সামনে লজ্জা করে না একটু? এখন যদি এত নির্লজ্জ হোস, বিয়ের পর কি করবি? আর এত নাচানাচি বন্ধ কর। এখন আর কোনো বিয়ের কথা বলবো না আমি, আগে নাফিসার পরীক্ষাটা শেষ হোক। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আর মাত্র 2-3 মাস আপি, এইটুকু আমি নিজেকে সামলে নিতে পারবো। রোশনা মুচকি হেসে মাথা নাড়ালো। হুম, আর কি বলবো তোদের, তুই আর সাইফান দুজনই একদম একরকম, পুরো বিয়ে পাগল। আর একজন যদি একটু এমন হতো, আমি খুশি হতাম। ওই যে বুড়ো হয়ে যাচ্ছে, এখনো বিয়েই করছে না। দেখি এবার যেভাবেই হোক পাকড়াও করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে। রোশনা কথাটা বলে হতাশভাবে দীর্ঘশ্বাস ফেলল। জারিন রিশার সাথে বেশ কিছুক্ষণ থাকার পর নিচে নেমে ওর জন্য খাবার আনতে গেল। আফিয়া বেগমের কাছে গিয়ে জানালো আজকে তারা দুই বান্ধবী সারা রাত গল্প করবে, রিশার কাছেই থাকবে সে। রিশা মুভি দেখবে বলে সবকিছু ঠিক করছে বলে নিচে আসেনি, তাই ও খাবার নিতে এসেছে। কোনো মতে আফিয়া বেগম আর ইমা বেগমকে বুঝিয়ে খাবারটা হাতে নিয়ে দ্রুত পায়ে ছুটল রিশার ঘরের দিকে। করিডোর পার হওয়ার সময় হঠাৎ সামনে সাইফানের সাথে দেখা হয়ে গেল। জারিন থেমে গেল এক মুহূর্তের জন্য। বুকের ভেতর যেন
হঠাৎ আগুন ছড়িয়ে পড়ল। এই মানুষটাকে দেখলে এখন শুধুই রাগ নয়, অজানা এক কান্নাও গলা পর্যন্ত উঠে আসলো। ও কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু সাইফান এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। জারিন থেমে গেল, চোখ রাগে চকচক করছে। সামনে থেকে সরেন, রাগ মাখা কণ্ঠে বলল জারিন, যেন চোখ দিয়ে সাইফানকে গিলে ফেলবে। সাইফান একটু থেমে শান্ত গলায় বলল, না, তোমার সাথে কিছু কথা আছে। তার কণ্ঠেও দ্বিধা, অপরাধ বোধের ভার যেন গলায় জড়িয়ে আছে। কিন্তু জারিনের মনে হলো এই কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনি সবসময় সব বিষয়ে ফাজলামির মোডে থাকেন। কখন কোন পর্যায়ে ব্যাপারটা চলে যায় সেটার কোনো ধারণাই থাকে না আপনার, সাইফান ভাই। সাইফান গভীর একটা নিঃশ্বাস নিল, মুখে থাকা অপরাধ বোধ স্পষ্ট। এইবার সত্যি বড় ভুল করেছে, কিন্তু তার কি পুরো দোষ ছিল? পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছিল। ও শান্ত স্বরে বলল, দেখো চশমা, আমি তোমাকে সরি বলতে এসেছি শুধু। সরি? জারিনের চোখ আরো লাল হয়ে উঠল, ঠোঁট কাঁপছে রাগে আর কষ্টে মিশে। সত্যি কি সরি বললেই সব ঠিক হয়ে যায়? আপনি প্রতিবারই কিছু না কিছু করেন, আর শেষে একটা সরি বলে সব শেষ করে দেন। সব ভুলের শুধু ঔষধ সরি নয় সাইফান ভাই। সব কষ্ট এমন করে হজম করা যায় না। শেষ কথাগুলো বলার সাথে সাথে জারিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। ওর চোখের অশ্রু দেখতে না পেরে সাইফানের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু এই মেয়ের কান্না তার একটুও সহ্য হচ্ছে না। গলার ভেতরটা শুকিয়ে গেল, কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই জারিনের পাশ কাটিয়ে দ্রুত হেঁটে চলে গেল। সাইফান স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওর পেছনে তাকিয়ে। এখন কিছু বলা ঠিক হবে না, পরে শান্ত মাথায় বোঝাতে হবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সেই ভাবনাতেই দীর্ঘশ্বাস নিয়ে সাইফান ঘুরে দাঁড়ালো, আর জারিন কাপা হাতে খাবারটা আঁকড়ে ধরে রিসার রুমের দিকে হাঁটতে লাগলো। চোখের কোণে জলজল করছে অপূর্ণ কান্নার আলো। নাফিসা সাইমানের সঙ্গে কথা বলা শেষ করে আবারও পড়ার টেবিলে বসেছিল। এশার আজানের শব্দ কানে আসতেই উঠে নামাজ আদায় করলো। নামাজের শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবারও পড়তে বসলো। রাত বেশ হয়ে গেছে, তবুও পড়ার মনোযোগ সময়ের খেয়াল ছিল না ওর। কিছুক্ষণ পর নিচে নেমে আফিয়া বেগমের সঙ্গে একটু সময় কাটিয়ে এলো, গল্প করলো, খাওয়া দাওয়াও সেরে নিল। তবে আজ আর সবার সঙ্গে বসে খায়নি সে। একা খেয়ে আগেই ওপরে চলে এসেছিল। রুমে এসে আবারও পড়ায় মন দিল। টেবিলের ওপরই বই খাতা ছড়িয়ে পড়ে আছে। পাতা উল্টে পাল্টে পড়তে পড়তে কখন রাত গভীর হয়ে গেছে সে টেরই পায়নি। চোখ দুটো ভারী হয়ে এলো। মাথা টেবিলের ওপরে রেখেই অজান্তেই ঘুমিয়ে পড়ল। বাইরে হালকা বাতাস বইছিল। জানালার ফাঁক দিয়ে সেই ঠান্ডা বাতাস এসে লাগলো নাফিসার গালে। শরীরটা হালকা কেঁপে উঠল। ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে আবারও মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই অনুভূতি, হালকা হাওয়া ছোঁয়া মুখে লাগছে বারবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নাফিসার। ধীরে ধীরে চোখ খুলল, আর সেই মুহূর্তেই দেখলো তার সামনেই দাঁড়িয়ে আছে সাইমান। ওর মুখের খুব কাছে ঝুঁকে ফু দিচ্ছে, দুষ্টু মুচকি হাসি নিয়ে। নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল, আর সাইমানের ঠোঁটে খেলে গেল এক চেনা হাসি। ঘুম হয়েছে বউ হয়ে, ওঠো এখন, নিজের প্যাকিং সেরে ফেলো। নাফিসার চোখ বড় বড় করে বলল, মানে প্যাকিং? সাইমান চোখ টিপে হালকা গলায় বলল, মানে আমরা বাইরে যাচ্ছি। নাফিসা আরো অবাক হয়ে তাকালো, কপালে ভাঁজ পড়ল। কোথায় যাচ্ছি আমরা? উত্তর না দিয়ে সাইমান ওর দিকে আরো একটু ঝুঁকে এলো। একেবারে কাছে এসে নাফিসার কপালে একটা ভালোবাসায় ভরা চুমু দিল। তারপর নরম গলায় বলল, ওঠো, রেডি হও, বাকিটা নিজেই বুঝে যাবে। নাফিসা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অজস্র প্রশ্ন।
কিন্তু সাইমন শুধুই হাসলো। সেই হাসিটা যেন এক রাশ রহস্যে ভরা, ভালোবাসায় ভেজা। কিন্তু সাইমন শুধুই হাসলো। সেই হাসিটা যেন একরাশ রহস্যে ভরা, ভালোবাসায় ভেজা। নাফিসা এখনো চুপ করে বসে আছে, সাইমনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাইমন নিজেই আলমারি খুলে একে একে নাফিসার কয়েকটা জামা কাপড় বের করলো। ব্যাগটা টেনে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখলো। ব্যাগ গোছানো শেষ করে সাইমন এবার বিছানার ওপরে রাখা একটা শপিং ব্যাগ হাতে নিল। এটা সে আজ বাড়ি ফেরার পথে এনেছে। ব্যাগটা হাতে নিয়ে নাফিসার সামনে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে ব্যাগটা দিল সামনে, গম্ভীর গলায় বলল, এটা পরে রেডি হয়ে এসো, যাও। নাফিসা ব্যাগের দিকে তাকালো, হাত বাড়ালো না, চোখে সরাসরি প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে আস্তে করে বলল, এটা কি, আর কোথায় যাচ্ছি আমরা? সাইমন কপাল কুঁচকালো, ব্যাগটা হাতে ধরো আর রেডি হয়ে এসো। আরে বলেন আগে, কোথায় যাচ্ছি, আর হঠাৎ করে কেন? সাইমন নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে এলো, গলাটা নিচু করলো। বাড়াবাড়ি না করে রেডি হও, সময় কম। তোমার রেডি হতে ইচ্ছে না করলে আমাকে বলো, আমি রেডি করে দিচ্ছি। বলেই সাইমন এগিয়ে এসে নাফিসার জামায় হাত দিতে নিলে। নাফিসা এবার ব্যাগটা সাইমনের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে হাতে নিলেও মুখ শক্ত করে হয়ে গেল। আমি আগে না জেনে কোথাও যাব না, আপনি বলবেন, না হলে আমি যাচ্ছি না। সাইমন তখন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর একদম সোজা তাকিয়ে বলল, জায়গা জানার দরকার নেই, আমার সঙ্গে যাচ্ছ মানে নিরাপদে যাচ্ছ। দিনকে দিন জেদি তৈরি করছো তুমি। নাফিসা তাকিয়ে রইল সাইমনের দিকে, কথার খোঁচা টের পেলেও কিছুই বলল না, শুধু শান্তভাবে বলল, বিশ্বাস করি বলেই তো জানতে চাই। আমার পরীক্ষার মাত্র কয় মাস বাকি আছে, হুট করে রাত বিরাতে কোথাও যাওয়া মানে মানে নেই, যদি না খুব দরকার হয়। সাইমন এবার হাসলো ঠান্ডা হাসি, এই যে এটাকেই বলে বাড়াবাড়ি। এই, তুমি একদিনে এত কথা শিখে গেলে কিভাবে? আমার আদরে ভালোই কাজ হয়েছে, পুরো বউ বউ ভাব চলে এসেছে। যাই হোক, আমি যা বলি সেটা করা উচিত, প্রশ্ন না, বুঝেছ? এখন সাইমনের সাথে গেলে মামুনিকে কি বলবো? আর এই লোকের তো এইসব ভাবনা নেই, সে বারবার মিথ্যা কথা বলতে পারবে না, এমনিতেই ধোকায় রেখেছে। নাফিসা সাহস সঞ্চয় করে বলল, আমি যাচ্ছি না। এটা বলেই সে ব্যাগটা টেবিলের ওপরে ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাইমন কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে এবার বিরক্তির কোনো চিহ্ন নেই, বরং ভয়ঙ্কর রকম শান্ত। এমন শান্ত যা দেখে নাফিসার বুকটা ধক করে উঠল। সাইমন নাফিসার সামনে এসে থামল, দুই হাত পকেটে রেখে, চোখ স্থির। শেষ কথা, নিচু ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো সে। হ্যাঁ। নাফিসা কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু দৃষ্টি শক্ত রেখে। সাইমন মাথা নাড়ালো খুব ধীরে, ঠিক আছে। এই দুইটা শব্দ বলেই সে হঠাৎ ফিরে গেল দরজার দিকে। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, রাগ করলো নাকি লোকটা? সাইমন দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো, তারপর পেছনে ফিরে তাকালো নাফিসার দিকে। 5 মিনিট সময় দিচ্ছি, নিচে নামবে, না নামলে নিজের সিদ্ধান্তের ফল নিজের দায়িত্বে সামলাবে। সাইমন কথাটা বলেই চলে গেল। ওর ঠান্ডা গলায় দেওয়া সেই হুমকি শুনে নাফিসা ভেতর থেকে ছোট হয়ে গেল। একটু বেশি তর্ক করে ফেলেছে, এটা বুঝতে পারছে সে এখন। ঘরে হঠাৎ একটা ভারী নীরবতা নেমে এলো। নাফিসা গলাটা শুকিয়ে যেতেই অনুভব করলো তার মুখ শক্ত রেখে টেবিলের দিকে এগোলো। টেবিলের ওপরে রাখা শপিং ব্যাগটা হাতে নিল, ভেতরে কি আছে তা দেখার জন্য ব্যাগে হাত ঢুকিয়ে একে একে বের করলো কাপড়গুলো। একটা ডার্ক ব্লু জিন্স, সাথে সাদা রঙের কটন কুর্তি, গলার কাছে হালকা সুতির কাজ করা, আর সাথে হালকা নীল রঙের একটা হেজাব। নাফিসা ভুরু কুঁচকালো, এগুলো এগুলো তো সে কখনো পরে না, কেন দিল সাইমন?
কাপড়গুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। 5 মিনিট সময় বলেছে, মানে সত্যি অপেক্ষা করছে নিচে। এখন না পড়লে সাইমনের রাগ সামলানো কঠিন হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল নাফিসা। রাত 1টা বাজে। চারপাশে নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকা আর বাতাসে থাকা রাতের শীতলতা এই নীরবতাকে আরো গভীর করে তুলেছে। রিশার ঘরের বারান্দায় বসে আছে জারিন। রিশাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আর ঘুমহীনতা তাকে এই নিস্তব্ধ রাতের সঙ্গে সময় কাটাতে টেনে নিয়ে এসেছে। মাথার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনার কুৎসিত স্মৃতি। সাইফানের সাথে যা ঘটেছে মনে পড়তেই বুকের ভেতর মোচড় দেয়, চোখের কোণ ভিজে আসে। এতবার চেষ্টা করেও কেন নিজেকে সামলাতে পারল না? কেন বাধা দিল না সাইফানকে? কেন নিজেই নিজেকে আরো বিপদের দিকে ঠেলে দিল? কারণ যাই হোক না কেন, যেটা হয়েছে এটা ভুল, খুব বড় ভুল। আর এই ভুলের জন্য সে সাইফানকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিন না। চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, কিন্তু এইসব দুঃখের মাঝেও তার মনে একটা প্রশ্ন জেগে ওঠে, রিশা ওই অবস্থা তো আরো করুণ। এত বছর ধরে একজন মানুষকে ভালোবেসে অপেক্ষা করেছে, অথচ দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝি, দূরত্ব আর হাজারটা বাধা। ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ মুখে বলতে সাহস পাচ্ছে না, কেউ বললেও পাচ্ছে না। হয়তো এগুলোই নিয়তির খেলা, যেখানে কেউ জেতে না। কিন্তু আজ এইসব ভাবলে কাজ হবে না। জারিন ঠিক করে যতটুকু সম্ভব হোক প্রিয় বান্ধবীর মুখে হাসি ফিরিয়ে আনবে, ওর পাশে দাঁড়াবে, ওকে ভেঙে পড়তে দেবে না। ঠান্ডা হাওয়ায় হঠাৎ জারিনের মনে হলো হঠাৎ হাঁটতে ইচ্ছে করছে, মাথা কিছুটা হালকা হবে হয়তো। মনে হতেই চুপচাপ বারান্দা থেকে উঠে রুমের দরজা খুলে করিডোরের পেরিয়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে এসে দেখলো হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের বাগানের গাছপালার পাতায় বাতাসের দোলায় সুর তুলেছে যেন। গিয়ে দোলনায় বসলো জারিন, মাথার পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে থাকার চেষ্টা করলো। হঠাৎই নাকে এলো এক বিরক্তিকর গন্ধ। ভুরু কুঁচকে উঠে বসলো সে। সিগারেটের গন্ধ। সাথে সাথে নাক চেপে ধরে বিরক্ত মুখে চারপাশে তাকালো। এত রাতে কে আছে? অপর প্রান্তে সাইফান। ঘুম না আসায় সাইফানও ছাদে উঠেছিল। মাথা এলোমেলো, বারবার ভেসে উঠছে জারিনের কান্না ভেজা চোখ। কেন যেন মেয়েটার চোখের পানি তার বুক জ্বালিয়ে দিচ্ছে। সে নিজেও জানে না কেন তাকে দেখে এমন অস্থির লাগে, কেন ওই মেয়েটার কষ্ট দেখতে পারে না। কিন্তু আফসোস, আজ সে সীমা ছাড়িয়ে গেছে মজা করতে গিয়ে। এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে যাওয়ার কোনো অধিকার তার ছিল না। নিজের ওপর অসহ্য রাগ হচ্ছে তার। শান্ত হতে না পেরে সিগারেট ধরিয়েছিল। সাধারণত সে খুব বেশি বার স্মোক করে না, কিন্তু আজ হাত পা কাঁপছে, মাথা শূন্য, চিন্তা এলোমেলো, তাই একটার পর একটা সিগারেট শেষ করছে। হঠাৎই অনুভব করলো কেউ ছাদে এসেছে। দোলনার দিকে তাকাতেই চোখে পড়লো জারিনকে। তাদের চোখে চোখ পড়তেই দুজনেই যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। সাইফান প্রথমে অবাক হলো, এত রাতে জারিন এখানে কি করছে? কিন্তু পরের মুহূর্তেই খেয়াল করলো জারিন নাক মুখ চেপে আছে। বুঝতে তার বেশি সময় লাগলো না, সিগারেটের গন্ধ ও বিরক্তি হয়েছে। একবার জারিনের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলেই সিগারেটটা নিভিয়ে দিল। আধ খাওয়া সিগারেটটা মাটিতে ফেলতেই নিজেই কিছুটা অবাক হলো, এটা কি সত্যি সে করলো? জারিন কপাল গুটিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও উঠল। নিচে চলে যাওয়ার জন্য ঘুরতেই সাইফান অদ্ভুত তাড়নায় হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলল। হঠাৎ হাত ধরা আর তাতেই যেন আগুনে ঘি পড়ল। জারিন পেছনে ফিরল, জ্বলে ওঠা চোখে হাতের দিকে তাকিয়ে তারপর গর্জে উঠল, কি সমস্যা আপনার? আবার কি ফাজলামো শুরু করলেন?
হজম হয়নি একবার? আবার নতুন খেলা? আগে ভাবতাম আপনি একটু ফাজিল টাইপ, কিন্তু এখন বুঝলাম আপনার ক্যারেক্টারেই সমস্যা আছে। প্রথম দিককার কথাগুলো চুপচাপ শুনলেও শেষ লাইনটা যেন কানে যেতেই রক্ত গরম হয়ে উঠল সাইফানের। দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, এই চশমা, নিজেকে কি ভাবো? আমার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুললে ভালো হবে না, মুখ সামলে কথা বলবা। ও আচ্ছা, এখন আবার নিজেকে ভদ্রলোকও ভাবছেন বুঝি? সরি বলেন আর বাঁচেন সেই চেষ্টা। সরি বলে সব সমস্যার সমাধান হয় না, লজ্জা করে না আপনার? সাইফানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, চোখে রাগ, কণ্ঠে আগুন। এগিয়ে এসে শক্ত করে জারিনের গলা চেপে ধরল। জিভ সামলাও, আর একবার ক্যারেক্টারলেস বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই এই মেয়ে, নিজেকে কি ভাবিস? আমি যখন প্রথমে তোর দিকে গিয়েছিলাম তখন কেন নিজেকে ছাড়িয়ে নিসনি? আমাকে বাধা দিসনি কেন? নিজের শরীর ছেড়ে দিয়েছিলি কেন বল? জারিন লড়াই করলো, দুই হাতে সাইফানের হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারল না। পুরুষের শক্তি বলে কথা, তার হাত দুর্বল। দুই চোখে পানি চলে এলো, লজ্জা, কষ্ট আর রাগে। সাইফান থেমে গেল ঠিক তখনই যখন দেখলো মেয়েটার চোখে পানি। ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে, কিন্তু নিজেও যেন ভেতরে ভেঙে পড়ল। বালের ঝামেলায় পড়েছি আমি। রাজীব ভাই না এগুলো মাথায় ঢোকাতো। প্রথমে মাথা ঠিকই ছিল, কালই ওনার বইয়ের কাছে নালিশ দিব, বিয়ের পর যেন বাসন ধোয়া বন্ধ না করায় ওনাকে। মাথা নষ্ট করে দিল বলে পাশ কাটিয়ে নিচে নেমে গেল সাইফান। আর জারিন দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বুক থেকে কেবলই কান্না উঠল, শব্দ করে কাঁদতে লাগলো, দুই হাতে মুখ চেপে। কিছুক্ষণ পর বের হলো বদলে গিয়ে, জিন্স আর কুর্তি পরে নিজেকে আয়নায় দেখে যেন নিজেকেই চিনতে পারল না সে। ঠিক তখনই দরজায় শব্দ হলো, সাইমন।